এসব তুমি কি বলছো টিনা? তোমায় আমি কি দিচ্ছি না? সোনা দানা গাড়ি বাড়ি যা চেয়েছো সবই তো দিয়েছি। হ্যাঁ তা হয়তো দিয়েছো, কিন্তু আমি তোমার স্ত্রী আর স্বামী হয়ে তুমি আমাকে একটু সময় দিচ্ছ না। এই মুখার্জি বেলায় কারু হাতে কোনো সময় নেই টিনা। আমি অমরেশ মুখার্জি, এই মুখার্জি বাড়ির বড় ছেলে, শহরের একজন নামকরা ডাক্তার, আর আমার ভাই একজন সাংবাদিক। আর তোমার মা সমাজ সেবিকা, আর বাবা মানে আমার পূজনীয় শ্বশুর মশাই নির্বাচনে জিতে বিধায়ক হলেও বিরোধী দলনেতা। এবার তুমি বলো টিনা, এই ব্যস্ত পরিবারে কার হাতে সময় থাকবে? তুই ঠিক বলেছিস রে দাদা, এই পরিবারের সবার হাতে টাকা পয়সা থাকলেও শুধু সময়টা নেই। আমাদের দলছুট একমাত্র ছোট ভাই ওই কমলেশ। ওর কথা তুমি মুখেও এনো না মেজো, আর ছোটার কথা বলছো, সে তো ছুটতে হবে। হ্যাঁ রে ভাই হ্যাঁ, বর্তমানে এই কম্পিউটার যুগে যেখানে মানুষ ইন্টারনেটের মাধ্যমে এক নিমেষে পশ্চিমবঙ্গ থেকে আমেরিকা চলে যাচ্ছে, সারা বিশ্বের খবর হাতের মুঠোয় চলে আসছে, সেখানে থেমে থাকলে তো চলবে না। দাদা এত না ছুটে একটু থাম, একটু থামতে শেখ। মনে রাখিস, কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেট এগুলো বর্তমানে প্রয়োজন ঠিকই, কিন্তু প্রিয়জন নয়। ফ্রান্স জাপান চীনে কোন খাবারটা কি দিয়ে তৈরি সেটা তোদের কম্পিউটার বলে দেবে, কিন্তু মায়ের দুধে কতটা মমতা আছে সেটা তোদের কম্পিউটার কোনোদিনও বলতে পারবে না রে। বাহ বাহ, চমৎকার। বড় খোকা, তুই সাংবাদিকতা না করে রাজনীতিতে যোগ দিলেই তো পারতিস, তাহলে অল্প দিনেই নাম করতে পারতিস। রাজনীতি আমার ভালো লাগে না মা। শালাউ শুয়ারের বাচ্চা, বন্দে মাতরম। আমি পুরুলিয়ার সুদেশ মুখার্জি, বিরোধী দল নেতা হয়েও বন্দে মাতরম। এই তোমাদের মতো নেতাদের মুখে বন্দে মাতরমের মতো পবিত্র শব্দটা মানায় না বাবা। লিখে ফেলো, কাগজে চাপিয়ে দে। আরে তোরা তো কালি কালি কাগজ কিলো কিলো শব্দ লেখাবার জন্যই জন্মেছিস। তবে একটা কথা মনে রাখিস, আমাদের টিআরপি তো বাড়াতে হবে তো নাকি। তবে একটা কথা মনে রাখিস, আমার নাম যেতই উল্টা পাল্টা করে লেখো না কেন, আমি পাবলিককে বোকা বানাবই। বাবা এবার আমি কালো পার্টিতে ভোটে দাঁড়াবো, জিতে গেলেই সাদা পার্টিতে দাঁড়াবো, সাদা পার্টিতে জিতে গেলে কালো পার্টিতে দাঁড়াবো। আরে বাবা, বিধায়ক হতে গেলে করতে হবে বেঈমানি, তবেই হবে আমদানি। মাঝে 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 এই বাড়িতে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়। তাহলে নিও না। উপায় থাকলে অনেক দিন আগে এই বাড়ি ছেড়ে চলেই যেতাম বৌদি। আমি বলি কি ভাই, তাহলে যেদিন যাবি সেদিন এই কথাটা বলিস। তোর এত চিন্তা কিসের? তোর ড্যাডি একজন বিধায়ক, তোর বড়দা একজন ডাক্তার, তোর তো সুখে থাকার কথা। সুখ? হ্যাঁ মা, সেই সুখটাই তো খোঁজার চেষ্টা করছি। আর তাই তো কাগজ কলম আর ক্যামেরাটা নিয়ে এই ডাক্তার দাদার ভাই বিধায়ক বাবার ছেলে আর এই মুখার্জি বাড়ির ছোট লোক সাংবাদিক খুঁজে চলেছি তার সুখের ঠিকানা। এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে। বিধাই রে তুই খুঁজে মরিস পরশ পাথর পথে। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, তুই কেন কেঁদে মরিলি? খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল। আমি বলি কি ভাই, এসব উল্টো পাল্টা কথা না ভেবে এবার বিয়েটা কর, সংসারী হ। এটা বড় খোকা ঠিকই বলেছে। তুই বিয়েটা করে ফেললে তোরও উড়নচণ্ডীপনাটা কমবে, আর আমিও তোর বিয়েতে পণ হিসেবে কিছু জিনিসপত্র পাবো। তো আর দেরি করছো কেন?
একটা ভালো পাত্রী দেখে বিয়ের সানাইটা বাজিয়ে দাও। আছিস? ওরে কে কোথায় আছিস? দেখো কাণ্ড, দেখো কাণ্ড, বর আশীর্বাদ হয়ে গেছে আর একটু পরে সিঁদুর দান। ও, এক হাতে কি এত কাজ সামলানো যায়? তবু ভালো মামারা মেয়েটার বিয়েটা আমি দিতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ বল। কি হলো কি কাকা? চেঁচিয়ে যে বাড়ি মাথায় করছো। বলি আজ তো তোমার মেয়ের বিয়ে। সবথেকে বেশি আনন্দ তো তোমায় দেখছি। তা হবে না, তা হবে না। তুই বল, ওর মা সাবিত্রী মাত্র 7 বছর বয়সে সুন্দরীকে আমার হাতে তুলে দিয়ে নিজের স্বার্থপরের মতো ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। কাকা, কত করে বললাম রে, কত করে বললাম আমাকে আমাকে একা রেখে যেও না। শুনলো না, আমার কথাও শুনলো না। বললো না, মরণ ব্যাধি যখন আমাকে নিতে এসেছে আমি যাব। তুমি সুন্দরীকে দেখো, সুন্দরীকে। কাকা, তোমায় কতবার বলেছি না আজকে এই সুখের দিনে, আনন্দের দিনে তুমি চোখের জল ফেলবে না কাকা। তাও তুমি কাঁদছো কাকা, তাও তুমি কাঁদছো। আনন্দের মা, আনন্দে, আনন্দে রে। সে তো হবে, এত ভালো পাত্র, তাছাড়া খরচ তো কিছু কম করনি। আচ্ছা কাকা, এতগুলো টাকা তুমি পেলে কোথায়? বেচে দিয়েছি। বেচে দিয়েছো? কি বেচে দিয়েছো তুমি? ঘটক মশাই যে এই সম্বন্ধটা নিয়ে এসলো তখন তখন বলল ওরা দেরি করবে না। তাই তো এত ভালো পাত্র আমিও আর হাতছাড়া করতে পারলাম না রে মা। তাই তো আমি আমার শেষ সম্বল ওই লেবুতলার 2 বিঘে জমি আর এই বাড়িটা আমি বেচে দিয়েছি। বাবা, সুন্দরী, আয় মা। বাহ, কি সুন্দর তোকে লাগছে রে মা। দেখে নিস মা, দেখে নিস, তোর শ্বশুর বাড়ির লোকজনরা তোকে দেখলে না একেবারে মাথা ঘুরে যাবে। হ্যাঁ রে মা, শ্বশুর বাড়ি গিয়ে এই বুড়ো বাপটাকে ভুলে যাবি না তো মা। কি করে বাবা, কি করে ভাবলে তুমি যে তোমায় ভুলে যাব? জানো সুন্দরী, আমি রান্না না করলে এই বুড়োটা জানো তো মুখে ভাত উঠবে না। আমি যখন হাড় ভাঙা পরিশ্রম করে বাড়ি থেকে ফিরতো তখন আমাকেই জলটা ধরতে হয়। কতবার বললাম জানো বিয়ে দিও না, শুনলো না। আসলে আসলে বড় বোঝা হয়ে গেছিলাম তো, তাই তাড়িয়েই ছাড়লো আমার। চুপ কর, চুপ কর। ওরে বোন, তুই চুপ কর। তোর চোখের জল দিয়ে সহ্য করার ক্ষমতা আমার নেই রে। ওরে মা, পৃথিবীতে কোনো বাপের কাছেই তার মেয়েরা বোঝা হয় না রে। একদিন না একদিন তাকে তো বাপের ঘর ছেড়ে স্বামীর ঘরে তো যেতেই হয়। কিন্তু কিন্তু তুমি যাবাটা একা হয়ে গেলে বাবা। শুধু কি আর একা রে, তোর মুখে হাসি ফোটানোর জন্য এই বুড়োটা তার জমি বাড়ি সর্বস্ব বেচে দিয়েছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। এসব তুমি কি বলছো না তোর সাথে? হ্যাঁ রে, বাবা এই জমি বাড়ি সব বেচে দিয়েছে? হ্যাঁ রে। আরে আরে দূর পাগলি, ওর কথা বিশ্বাস করছিস না তো? বেশ, করলাম না বিশ্বাস, তবে তাও আমার মাথায় আর দিয়ে বলো বলো, যা বলছো সব মিথ্যে। বলো বাবা বলো। ওরে মা, এ তুই কি দিব্যি দিতে বলছিস? আমি যে তোর সুখের ঘরের ঠিকানাটা দেখতে চেয়েছিলাম রে। আর তাই তাই আমার চন্দন পড়া মরা মুখ দেখার ভয় সত্যিটা বলতে পারছো না বাবা, তাই তো? আরে 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 ওসব কথা বাদে তো মা। আরে মা, লগ্নের যে সময় হয়ে গেল, চল 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 চল। দাঁড়ান, কে আপনি? লোকাল থানাকে ইনফর্ম করে এসেছি। আমি লালবাজার থেকে আসছি, আর উনি হলেন সাংবাদিক সমরেশ মুখার্জি। কিন্তু আপনারা এখানে কেন? আপনি মেয়ের বাবা তাই তো? হ্যাঁ। কোথায় মেয়ের বিয়ে দিচ্ছেন তার খোঁজ খবর নিয়েছিলেন? না মানে ঘটক মশাই যে বললো
ঘটক মশাই বলল আর আপনি আপনার মেয়েকে বেনারসি পরিয়ে চন্দনে সাজিয়ে চিতায় তুলে দিচ্ছিলেন। মানে এসব আপনারা কি বলছেন? সব বলছি, আর আপনি গিয়ে বর বাবাজিকে নিয়ে আসুন। কেন কেন ও কি করেছে? স্কাউন্ডেলটা এর আগে পাঁচখানা বিয়ে করেছে। এসব কি বলছেন? কিছু সত্যি কথা, আপনি গিয়ে হারামজাদাকে নিয়ে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। সব সঠিক তথ্য জোগাড় করে প্রথমে সমরেশ বাবুই আমাকে জানায়, আর আমিও ওই হারামজাদাটার বাড়ি রেড করি, আর তখনই জানতে পারি বসিরহাটের মিনতি, বাঁকুড়ার কাজল, মেদিনীপুরের শিউলি, বর্ধমানের মহুয়া এবং চুচুড়ার মহুয়াকে প্রচুর টাকা পণ নিয়ে হারামজাদা বিয়ে করে, তারপরে তাদের সাথে মাস দুয়েক করে সংসার করার পর তাদেরকে মুম্বাইয়ের পতিতালয়ে নিয়ে গিয়ে বেচে দেয়। না, হতে পারে না। শুনুন, আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবুও সত্যিটাকে তো স্বীকার করতেই হবে। বাইরে প্রত্যেকটা মেয়ের বাড়ির লোকেরা অপেক্ষা করছে। এখন যান, এবারের মতো আপনার মেয়ে বেঁচে গেল। থ্যাঙ্কস গড, আপনিও বেঁচে গেলেন। কিরে রতন, ঘাবড়ে গেছিস না? না মানে সারাত, কি ভেবেছিলিস আগের 5 বারের মতন এবারের অপারেশনটাও সাকসেস করবি, তাই না? তোকে আমি যাবজ্জীবন জেল খাটাবো। চল চল বলছি। শুনুন বংশীবাবু, শুধু মেয়ের বিয়ে দিলেই হলো না, দেখতে হবে পাত্রপক্ষ সঠিক কিনা। তাহলে দেখবেন শ্বশুর বাড়ির নির্যাতনে বধূ হত্যার হার অনেক কমে গেছে। এবারের মাত্র আপনি বেঁচে গেলেন, এবার ওনাকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিন। চলি, নমস্কার। দাঁড়ান, একজন কন্যাদায়গ্রস্ত গরিব বাবাকে জ্ঞান দিয়ে গেলেন বাবু, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই হতভাগিনী মেয়েটার কি হবে? কেন কেন এই গ্রামে কি কোনো ভালো পাত্র নেই যে এনাকে? খবর ছড়িয়ে পড়তেই সুন্দরী অপয়া বলে সবাই চলে গেছে। ওকে বিয়ে করা তো দূরের কথা, কাল থেকে যে ওর মুখটাও কেউ দেখবে না। শুনুন, আমি সাংবাদিক, যেটুকু টাকা রোজগার করি তাতে মনে হয় আপনার মেয়েকে দুবেলা দুমুঠো আলু সেদ্ধ ভাত খাওয়াতে পারবো। মানে মানে যদি আপনার কিছু আপত্তি না থাকে, আরে যান, সিঁদুর কৌটোটা নিয়ে আসুন। মানে মানে আপনি? হ্যাঁ, আমি আপনাদের তৈরি সমাজ সংস্কার কিছুই মানি না। জানেন, শুধু একটা মেয়েকে সবাই কাঠগড়ায় দাঁড় করাবে আর আরে যান, নিয়ে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি শুধু কত আছি, এক্ষুনি আছি। না না, এ হয় না। আপনার বাবা মা তাদের মতামত আছে, আর তাছাড়া আপনার নিজস্ব একটা জীবন আছে। আপনি কিছু মনে করবেন না, আমার উপকার করতে এসে আপনি কিছু মনে করবেন না। শুনুন, আমি একটা কথা বলি, আপনাদের কথা আমি কিন্তু কাউকে কোনো কিছু বলবো না। আর এই তো আমি একজন সাংবাদিক, আরে শুধু সাংবাদিক হওয়ার আগে আমি একজন মানুষ হয়ে আরেকজনের মানুষের কলঙ্ক নিজের হাতেই মুছে দিলাম। এই নিন শুধু কৌটো। ঠাকুর মশাই, একে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে ঠিক যতটা মন্ত্র দরকার ততটাই বলুন। আমি একে সিঁদুরটা পরিয়ে দিলাম। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, শিথির একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার। হৃদয়ং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, হৃদয়ং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, হৃদয়ং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শালা শুয়ারের বাচ্চা, বন্দে মাতরম। আসুক বাড়িতে আজ, চাপকে পিঠে ছাল তুলে দেব। বলা নাই কোয়া নাই, হুট করে চাষির মেয়েকে বিয়ে। আমার কি সর্বনাশ হলো গো! কত সাজ ছিল, কত স্বপ্ন ছিল, ছেলের বিয়েতে কিছু নতুন নতুন জিনিসপত্র
কিন্তু তোমরা খবরটা পেলে কোত্থেকে? তোমার ভাইই তো ফোন করেছিল, দাঁত কেলিয়ে বললো বাবা আমি বিয়ে করেছি। হ্যাঁ, বিয়েটা তো আজকাল এই দোকান থেকে ললিপপ কেনার মতো হয়েছে। এই কিনলাম আর চুষতে শুরু করলাম। কোনো একটা দেখাশোনা নেই, ভালো মন্দ বিচার নেই, একটা স্ট্যান্ডার্ড নেই। এই 2 মিনিটে হয়ে গেল বিয়ে। কিন্তু এ বিয়ে আমরা মানি না। তুমি না মানলে তোমার ভাইয়ের বই গেল। সে তো নিশ্চয়ই সারা রাত বাসর জেগে এখন মহা আনন্দে বউকে নিয়ে বাড়ি আসছে। আসুক আসুক বাড়িতে, ঝেঁটিয়ে বিদায় করে দেবো। আমার নাম পার্বতী। অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। এক চাষির মেয়ে এবং বিধায়কের ছেলে এই তা দেবা দেবী এখন কোথায়? আমরা এখানে। আমার বাবা, বাবা এ হলো, প্রণাম করো বাবাকে, প্রণাম করো। তোর বউ সমরেশ। ঠিক আছে ঠিক আছে। বাবা তোমার বৌমাকে তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ পছন্দ হয়েছে। হ্যাঁ রে ভাই, আমি বলছিলাম কি, বাবা যদি তোর বিয়েটা মেনে নেয় তাহলে বাবার কথা তুই পেপারে ছাপাবি তো? শুধু শুধু এইসব কথা ছাপতে যাবো কেন? তাহলে তো ভারতবর্ষের প্রত্যেকটা শ্বশুরের কথাই ছাপতে হয়। আর শোনো, এ হলো আমার মা। থাক থাক থাক। বলি তোমার গলার হাতটা সোনার না গরিব বাপ ইমিটেশন দিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছে? আমার বাবা গরিব চাষি মা, তাই হয়তো গা ভর্তি সোনার গয়না দিতে পারেনি, কিন্তু হারটা সোনারই দিয়েছে, ইমিটেশন নয়। ও বাবা, মেয়ের আবার চোপা আছে। দেখি দেখি হাতটা দেখি। ই মা, এ তো শুধু শাখার পলা, পুরো হাত যে খালি। বৌদি, বৌদি শোনো শোনো শোনো, তুমি তো ওর হাত দেখার আগে মুখটাই দেখলে, তা মুখ দেখলে কিছু দিতে হয় সেটা বুঝি শেখনি? হ্যাঁ, তোমার হাতের ওই চুড়িখানা খুলে ওর হাতে একটু পরিয়ে দাও না বৌদি, তাহলে ওর খালি হাতটা ভর্তি হয়ে যাবে। সে কি, আমি আমার চুরি দিতে হবে কেন? তাছাড়া এই গরিব চাষির মেয়েটাকে, তখন থেকে আমি চাষির মেয়ে কেন বলছেন? চাষির মেয়ে হওয়া কি অপরাধ? ও মা, আবার মুখের ওপর কথা বলি। বাড়ি থেকে কি কোনো শিক্ষাই দিয়ে আসেনি নাকি? আমি তো আবার আমার শ্বশুর শাশুড়ি বরের সামনে মাথাটাকে একদম নিচু করে রাখি। ঠিক বলেছো দিদি, আর মাথাটা এত নিচু করে রাখো বলেই তোমার এই সিঁদুর ছাড়া সাদা সিথিটা বড্ড চোখে পড়ে। ডিসগাস্টিং! ও একজন ডাক্তার স্ত্রী, তোমার মতো একজন সাংবাদিকের স্ত্রী নয় যে সিঁদুর পরে এক গোলা ঘোমটা দিয়ে শাড়ি পরে থাকবে। শুনেছিলাম ডাক্তার বিধানচন্দ্র রায় একজন মহিয়সী নারীকে ভালোবাসতেন, তার নাম ছিল কল্যাণী। যদিও তাদের বিয়ে হয়নি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, যদি বিয়েটা হতো তাহলে কি ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্ত্রীও আপনার স্ত্রীর মতোই পোশাক পরতেন? ড্যাডি 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 ড্যাডি, এরকম একটা থার্ড গ্রেডের সাবস্ট্যান্ডার্ড মেয়ের সাথে আমার কথা বলাই সাজে না। আর টিনা ঘর থেকে বেরোলে ঘরে চাবি দিয়ে বেরোবে, বলা তো যায় না, জিনিসপত্র ছড়ানো ছেটানো থাকে, চুরিও হতে পারে। তুমি কিছু মনে করো না, আমার দাদা একটু অন্য ধরনের। আমি কিন্তু ওকে বৌমা বলে কিছুতেই মেনে নেব না। আর কান খুলে শুনে রাখো সমরেশ, আগে ব্যাচেলর ছিলিস, যা দিতিস নিতাম, কিন্তু স্বেচ্ছায় বিয়ে যখন করেছিস তখন প্রতি মাসে তোর বউয়ের খাওয়া খরচ বাবদ 20,000 টাকা দিতেই হবে। আর না হলে এই অলক্ষণে খাওয়া বন্ধ। এই চলে এসো। বন্দে মাতরম। তাহলে ওই কথাই রইল, প্রতি মাসে 20,000 টাকা। আর ওমে, এখানে এখন এসেই পড়েছো, সমস্ত কাজকর্মটা একটু বুঝে নিও। 2-3টে কাজের লোক তো আর পোষা যাবে না, সব কটাকে তাড়িয়ে দেব, শুধু তোমাকেই পুষবো। জানি 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 এই বাড়িতে একজন ছাড়া কেউ তোমাকে মেনে নেবে না। কে সে? আমার ছোট ভাই কমলেশ। কমলেশ? সে কোথায়? জেলে। জেলে? কেন, কি করেছে ও? ওই যে প্রতিবাদ করেছে ও। আমি মুখ বুজে সব সহ্য করি, আর ও করে না জানো। শেষ নির্বাচনে বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমাদেরই এক মাস্টার মশাই, সেই মাস্টার মশাই হয়ে খাটাখান্ডি করছিল আমার ভাই।
আর বাবা নিজের ক্রেডিট নেওয়ার জন্য ভোটের দিন গুন্ডাদের বলে বোমা মারতে, আর সেই বোমা মারার অপরাধে জানো নিজের ছেলেকেই পুলিশের হাতে ধরিয়ে দেয় জনগণের বাহবা নেওয়ার জন্য। তোমাদের মুখের কথা শুনে না ওকে খুব দেখতে ইচ্ছা করছে। ওর সাজা কবে শেষ হবে? মাসখানেক পর। আর তোমাদের ঠাকুর ঘরটা কোন দিকে? কেন? আমি 1 মাস ঠাকুরের কাছে রোজ বলবো হে হে ঈশ্বর, আমার যা হয় হোক, তুমি আমার ছোট ভাইটাকে ভালো রেখো। জানো তো এখানে এসে ভেবেছিলাম বাবা পাবো, মা পাবো, সবই পেয়েছি, কিন্তু ছোট ভাইটাকে তো পাইনি। আর ছোট ঠাকুরপো তো আমার ভাইয়েরই মতন, তাই না? তাই তুমি যত তাড়াতাড়ি পারবে আমার ভাইটাকে আমার কাছে এনে দাও। ঝোড়ো হাওয়ার মতো তুমি আমার জীবনে এসেছো। ঠিক করেছি কি ভুল করেছি তা নিয়ে আমি ভাবিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমি ঠিকই করেছি। ঈশ্বর বুঝি আমাকে তোমার জন্যই পাঠিয়েছে। সমরেশ, কেটে গেল দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। সুন্দরী নেই, তাই শুধু আমার মন নয়, সারা গাঁয়ের মন খারাপ। এই তো সেদিন মাঠে যাবার সময় মদনের ছোট্ট মেয়েটা আমাকে ডেকে বলল, দাদু, ও দাদু, সুন্দরী দিদি কবে আসবে? আর আশা, বেটি আমার চুটিয়ে সংসার করছে, কেমন আছে কে জানে। ভালো আছে গো, ভালো আছে। আমাদের সুন্দরী খুব ভালো আছে। অত বড় শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি চাকর বাকর, আমাদের সুন্দরী তো এখন মহারানী গো, মহারানী। বলছিস? তাই যেন করে ঠাকুর, তাই যেন করে। তবু কি জানিস মা, আমার মনটা বড় আনচান করছে রে। কেন? অনেক দিন হয়ে গেল মেয়েটাকে দেখিনি তো। নিয়ে যাবি মা, ওর বাড়ি আমাকে তুই একবার নিয়ে যাবি? না না না, আমার এখন প্রচুর কাজ, আমি নিয়ে যেতে পারবো না। বাহ 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 বাহ, ও না তোকে দিদি দিদি করতো, আর এখন কাজের দোহাই দিয়ে বোনকে ভুলে যাচ্ছিস। বাহ, বেশ তো বিচার তোমার। ও আমাকে দিদি দিদি করতো, আর আমি বুঝি ওকে বোনের মতো ভালোবাসতাম না। ও তো পারতো আমাকে একটা চিঠি দিতে, দিয়েছে কি? দেয়নি তো। চল না মা, চল না, আমি বুড়ো মানুষ, একা যেতে পারবো না বলেই তোকে বলা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কাল রেডি থাকবে। কাল সকাল 8:10 লোকাল ট্রেন ধরে আমি তোমায় নিয়ে যাবো। আচ্ছা বেশ বেশ বেশ, আমি তৈরি হয়ে থাকবো মা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তুই কিন্তু দেরি করিস না, ঠিক সময়ে কিন্তু চলে আসিস মা। আমি আসি। এই অবেলায় এখন কোথায় চললে তুমি? হাটে রে মা, হাঁটি? হাটে। অত সকালবেলা যদি দোকান খোলা না থাকে। অনেক দিন পর এই প্রথমবার মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই ওর জন্য একটা শাড়ি কিনবো, আর আর নানু ঘোষের মিষ্টির দোকান থেকে মাখা সন্দেশ কিনবো। মেয়েটা আমার মাখা সন্দেশ খেতে খুব ভালোবাসে রে মা, খুব ভালোবাসে। আসছি রে মা, আসছি, তোর মুখে হাসি দেখতে শাড়ি আর মাখা সন্দেশ নিয়ে আসছি। করব, দেশ ও দেশের জন্য উপকার করার জন্যই জন্মেছি। বন্দে মাতরম। সব আপনার জন্য দাদা, আপনি না থাকলে আমার যে কি হতো। রতন বাবু, এই কটা দিন তুই গা ঢাকা দিয়ে থাক। হ্যাঁ, সময় বুঝে আমি ঠিক তোমাকে ডেকে নেব। তা নয় থাকছি, কিন্তু বোম্বেতে যে মেয়ে পাঠানো হবে ওরা খুব আমাকে টাকাটা দিচ্ছে। সেটা চিন্তা করিস না, কিছু না একটা তো ব্যবস্থা হবেই। তবে হ্যাঁ, তোর উপরে কিন্তু পুলিশের নজর আছে। তবে কিছু না পেলেও আমার এক নতুন বৌমা আছে, তাকে পাঠিয়ে দেব। আচ্ছা, দেখতে একদম দাগা ডুগুর, একদম টাসা মাল। একটু যদি টেস্ট করে পাঠাতে পারতাম, হ্যাঁ, তবে একটু গেয় গন্ধ, ওটা সাবান দিয়ে পরিষ্কার করে নেব। দাদা। হ্যাঁ বলো। আমি তাহলে চলি। ঠিক আছে, এসো। বাবা, এই আপনার চা।
বাইরের থেকে আসতে হলে জিজ্ঞাসা করে আসতে হয়, তোমাকে শিখায় মানে? ইস, এটা কি চা? এ তো ঠান্ডা। ঠান্ডা? কিন্তু আমি তো এই সবে করে আনলাম বাবা। আমি কি কোনো মিথ্যা কথা বলছি? তোমার বিশ্বাস হচ্ছে না? এই না চা দেখো। লাগছে বাবা, ছাড়ুন। লাগছে বাবা, চলে গেল, ছাড়ুন। লাগছে বাবা। কি হয়েছেটা কি? আর বলো না, বৌমা আমার জন্য চা এনেছিল, গরম চা, হাত থেকে ফসকে পড়ে ওর হাতেই পড়ে যায়। চা পড়ে গেছে? বলি তার জন্য এত চিৎকার করার কি আছে? এটা ভদ্রলোকের বাড়ি নাকি? মা, উফ, মা এত চেল্লামিল্লি কিসের? আমার ঘুমটা তো পুরো ভেঙে গেল। দেখো না বড় বৌমা, মেজ বৌমার হাতে নাকি গরম চা পড়ে গেছে। তো তা নিয়ে ওরকম চিৎকার চেঁচামেচি করার কি আছে? কতবার তো আমি রান্নাঘর থেকে ওরম ছ্যাঁকা খেয়েছি, তাতে কি? দিদি, আমি 1 মাস হয়ে গেছে এই বাড়িতে এসেছি। তোমাকে তো একদিন রান্নাঘরের সামনে দিয়েও যেতে দেখলাম না। ও মা, আমাকে ইনসাল্ট মানে অপমান করছে। কে তোমাকে অপমান করলো ডার্লিং? দেখো না, দেখো না, এই মেয়েটা তখন থেকে আমাকে জানা তাই বলে অপমান করছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। কেন না, কেন না ডার্লিং? সত্যি বাবা, এই বাড়িতে আমাদের পক্ষে আর থাকা সম্ভব নয়। ও মা, তোরা কোথায় যাবি? যাবে তাই হারামজাদি হতচ্ছাড়ি। বলি তোমার উড়ে এসে জুড়ে বড়ে বসে তোমার বদমাইশি আমি বের করছি। বল বল বল, হারামজাদি হতচ্ছাড়ি। বাহ বাহ বাহ, অপূর্ব, ভাবাই যায় না। কমলেশ, নেতা স্বদেশ মুখার্জি ধরিত্রী মায়ের ওপর অত্যাচার করছে, মা দাদা বৌদির মতন প্রশাসনের বড় বড় কর্মকর্তারা সেটাকে সাপোর্ট করছে। অপূর্ব মুখার্জি বাড়ির রাজনীতি। এই শুয়োর, তুই জেল থেকে কবে ছাড়া পেলি? শুধু শুয়োর নয় বাবা, শুয়োরের বাচ্চা বলো, না হলে কিন্তু সারা দেব না। কমলেশ, ওঠো বৌদি ওঠো। আমি জেলে বড় বৌদির বোনের মুখে তোমার সব খবর পেয়েছি। আমার বোন বুঝে জেলে তোমার সাথে দেখা করতে গেছিল? হ্যাঁ, তুমি একটা বড় ঢ্যাম না, কিন্তু তোমার বোনটা অনেক মিষ্টি। কমলেশ, সহ্যের একটা সীমা আছে কমলেশ। তুই আমার বউকে কিন্তু গালাগাল করছিস। তুই একটা বোকা পাটা, কোথায় বউকে শাসন করবি তা নয়, সবসময় বইয়ের আছলে তোলে ঢুকে গুই 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 করিস। ও মা, ও তো তোকেও গালাগালি দিচ্ছে রে। মা মধ্যেখানে এসো না, নাহলে তুমিও খাবে। ছি ভাই, ওরাম বলতে নেই। উনারা তোমার গুরুজন হন না? বৌদি, হ্যাঁ ভাই, উনারা আমায় দয়া করে বাড়িতে থাকতে দিয়েছেন, দুবেলা দুমুঠো খেতে দেন। আমি তো এতেই খুব খুশি। বুঝলে বড় বৌমা, ঢং ঢং, যেই দেখেছে বাড়িতে একটা নতুন মানুষ এসেছে আর এমনি মাথা চিবুতে আরম্ভ করেছে। ঢং দেখে পাচ্ছি না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং না করে কলতলাতে যাও, এক গাদা কাপড় চোপড় ভেজানো আছে, গিয়ে কাচতে হবে। চলে এসো। আরে কমলেশ, তুই কি এখন থেকে এ বাড়িতেই থাকবি নাকি? কেন, তোর কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে ড্যাডি। একে এই মূর্খ মেয়েটা, তারপর তোমার এই জেল খাটা আসামি ছেলেটা যদি এ বাড়িতে থাকে, তাহলে কিন্তু এ বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয়, বলে গেলাম। কিরে কমলেশ, তোর দাদা কি বলে গেল শুনতে পালি তো? এখন নিজে কিছু ব্যবস্থা করে নে। না বাবা, আপনি ওর প্রতি এমন অবিচার করবেন না। আপনার আরো 2 ছেলের মতো ও তো আপনারই ছেলে। কিরে, কি ভাবছিস? ভাবছি তোমার রক্তটা একবার পরীক্ষা করে দেখবো, এটা মানুষের না জানোয়ারের। বড্ড বার বেড়ে গেছে না? বড্ড উঠছিস, কেটে দেব, টানা কেটে দেব। এবার দেখো কি হয়। আচ্ছা বৌদি, মেজদা কোথায় গো? কেন, ওকে আবার কি দরকার? জিজ্ঞেস করবো তোমাকে যোগ্য সম্মান যখন দিতে পারবে না, তাহলে বিয়ে কেন করেছিল? না ভাই, ও কথা বলো না, তোমার দাদার মতন মানুষ হয় না। সেটা তো তোমার ছেঁড়া শাড়ি দেখে বুঝতে পারছি বৌদি। ঠাকুরপো, বাড়ি থেকে পাট ভাঙা শাড়ি পরে থাকবো? দোষ ঢাকতে চাইছো? বিশ্বাস করো, আমার এ বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না। হাতের পোড়া দাগটা দেখে সেটাও বুঝতে পেরে গেছি বৌদি। ঠাকুরপো, কত লোকবে
আর কত লুকোবে? শাক দিয়ে একটা দুটো পুঁটি মাছ লোকানো চাপা দেওয়া যায়, কিন্তু বড় বড় রুই কাতলা চাপা দেওয়া যায় না বৌদি। ও কথা বলো না ভাই, ও কথা যে শোনাও পাপ। স্বামী শ্বশুরের ভিটে হলো স্বর্গ। এটা নরক। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, হ্যাঁ। এইভাবে বাড়িতে পড়ে পড়ে ঘোমটার মধ্যে তোমাকে মার খেলে চলবে না। এই ঘোমটা তোমাকে খুলতে হবে। এসব তুমি কি বলছো ঠাকুরপো? ঠিকই বলছি, এ বাড়িতে পড়ে পড়ে মার খেলে তোমার চলবে না। এই ঘোমটা তোমাকে খুলতে হবে। না না ঠাকুরপো, এ হয় না। নারী আন্দোলনের প্রতিবাদের প্রগতিতে দাঁড়িয়ে প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও যে তা গায়ের পদ্ধতিতে মানায় না ঠাকুরপো। প্রতিবাদ তো তোমাকে করতেই হবে বৌদি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমি তৈরি করব তোমাকে, তুমিই হবে জাগরণের হাতিয়ার। কিন্তু ও কি পারবে? পারবে পারবে, পারতে তো তোর বউকে হবে। আচ্ছা, তোর আক্কেল কি রে? তুই জানতিস না আজকে আমি জেল থেকে ছাড়া পাচ্ছি? হ্যাঁ জানতাম, একটা দরকারে অফিসে গেছিলাম। তা কেমন আছিস ভাই? ভালো, ফ্যান্টাস্টিক। আর তোমরা বরং কথা বলো, আমি তোমাদের জন্য। না বৌদি, না 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 না, আমার কিচ্ছু চাই না। বরং তোমরা দুজন কথা বলো, আমি একটু চলি, আমার একটু তাড়া আছে। সত্যি গো, সত্যি তোমরা যা বলেছিলে না, কমলেশ ঠিক তাই, খুব ভালো। মহা বদমাস বেটা, একটা মহা বদমাস। এই অত দূরে দূরে কেন, একটু কাছে এসো না। বলে কি না কাছে এসো, সালার আর তরসই না। বল পেতে না পেতেই বল নিয়ে গোল করার জন্য রেডি। আরে বলছি খেল, তবে একটু দরজাটা বন্ধ করে খেল। এই তুই যাবি? এনিওয়ে, আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। বাইরে? কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচের সরাসরি খবর ওখান থেকে পাঠাতে হবে। ফিরতে সময় লাগবে প্রায় 1 মাস। 1 মাস? তাহলে ততদিন আমাকে একা থাকতে হবে? একা কেন, মা বাবা দাদা বৌদি সবাই সবাই তো রইলো এখানে। কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ওকে বাবা। না হলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। আমি ঠিক কাজ শেষ করেই ফিরে আসবো। হ্যাঁ, ঠিক কাজ শেষ করে ফিরে আসবো। এই বিদেশে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? কি করে জানলে তুমি ভুলে যাব তোমার, আমারই প্রাণ যে তুমি, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। এসো এসো কাকা এসো, দেখো আমরা শহরে পৌঁছে গেছি। তুই তুই সুন্দরীর বাড়ির ঠিকানাটা এনেছিস তো মা? হ্যাঁ হ্যাঁ কাকা, হ্যাঁ ওই বিয়ে বাড়ির দিনে আমি সমরেশদার কাছ থেকে এ বাড়ির ঠিকানাটা নিয়েই নিয়েছিলাম। তোমার কি ওই দিন মাথা ঠিক ছিল নাকি? তুই যা বলেছিস রে মা, যা বলেছিস। এখন চলো তো চলো। হ্যাঁ চল। সুন্দরীকে দেখার জন্য আমার চোখ দুটো যে পুরো ছটফট আমারও রে মা, করছে। তাড়াতাড়ি চল, তাহলে চলো তাড়াতাড়ি কাকা, চল। চলো চল চলো, আর দেরি করো না। না। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানে না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়। বন্দে মাতরম। কি ব্যাপার, বাড়ির কর্ম না কাজ করে বাবার জন্য সোহাগ যে উতলে উঠছে। বাড়ির কাজ তো করেছি বাবা সকাল থেকে। সে কি, আমি দেশের জন্য দুটো কাজ করতে পারছি না, পুজো আচারে সময় পাচ্ছি না, আর তোমরা বাড়ির কাজ শেষ করে কি করে গান গাওয়ার সময় পাও কি করে? আসলে অনেক দিন হয়ে গেছে তো এখানে এসেছি, বাবার জন্য খুব মন খারাপ করছিল। কই কই, শুনছো? কোথায় গেলে? একবার এদিকে এসো তো। এই রে, একবার এদিকে এসো তো। শোনো শোনো, বলো। গ্রাম থেকে ওই হারামজাদিটার বাপ এসেছে একজন মেয়েকে সঙ্গে করে নিয়ে। আমি দারোয়ানকে দিয়ে
বাইরের ঘরে বসিয়ে রেখেছি। আচ্ছা। এখন এসব তোমার কথা যদি ওর বাপকে বলে দেয় তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ওদেরকে ওখানে বসতে বলো, আমি সময় বুঝি তাদেরকে আমি দেখিয়ে নেব। ঠিক আছে, দেখো ঠিক আছে। সব ঠিকঠাক থাকে যেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জানলে বোমা, হ্যাঁ বাবা। তুমি আজকে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার ঘরের লক্ষ্মী। ড্যাডি 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 শুনুন, আরে চুপ, তোরা বেজমার উপর যে হারে অত্যাচার করছো, সুন্দরী যদি ওর বাবাকে বলে দেয়, গ্রামের লোকের সামনে তোমাদের সম্মান থাকবে তো? না না বাবা, এসব আপনি কি বলছেন? আমি এসব কাউকে বলবো না। আর ঘরের কথা তো ঘরে থাকাই ভালো। ঠিক ঠিক ঠিক, তা লক্ষ্মী বৌমা, তুমি আর লক্ষ্মী বৌমা। দিদি ভাই আমায় যাই বলুক, আমি জানি ও খুব ভালোবাসে। আচ্ছা বৌমা, আমি যদি তোমায় একটা খুশির খবর শোনাই। খুশির খবর? কি খবর বাবা? হ্যাঁ, গ্রাম থেকে তোমার বাবা আজকে দেখা করতে আসছে তোর সঙ্গে। বাবা? বাবা কেমন আছো বাবা? সুন্দরী, তুই কেমন আছিস মা? আমার কথা বাদ দে, আগে বল তুই কেমন আছিস, বল মা। আমি আমি খুব ভালো আছি বাবা। আমি খুব খুশি হয়েছি জানো, আমি খুব সুখী হয়েছি। আচ্ছা মা, আচ্ছা। আচ্ছা বাবা, হ্যাঁ, বল। তুমি একা এলে, বাতাসি দিয়ে এলো না? তুই কি করে ভাবলি বাতাসি আসবে না? আরে মা, ওই তো আমাকে এখানে নিয়ে এসেছে রে। কোথায় বাতাসি দি? এই তো আমি এখানে। বাতাসি দিয়ে? বাতাসি দি তুমি? কেমন আছিস রে পাগলি? বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে, দেবতার মতো স্বামী পেয়ে তুই তো আমাদের একেবারে ভুলেই গিয়েছিস। ধুর, তুমি যে কি বলো বাতাসি দি, তোমাদের বলতে পারি? আচ্ছা বাতাসি দি, হ্যাঁ আমাদের বাড়ির পাশে সেই কৃষ্ণচূড়া গাছটা এখনো আছে? হ্যাঁ, রোজ সকালে ওই কৃষ্ণচূড়া গাছটা যখন তার লাল লাল ফুলগুলো মাটিতে ফেলে দেয়, তখন আমি গাছটাকে বলি, ওহে গাছ, তুমি তোমার লাল লাল ফুলগুলো মাটিতে ফেলো না। ওই ফুলগুলো যে কুড়াতো, সে তো এখন ফুল হয়ে অন্যের সংসারে সুখ কুড়াচ্ছে গো, সুখ। বাবা, হ্যাঁ মা, আমি তোর জন্য। এ তুই কি করছিস বংশী? একটা 2 পয়সা শাড়ি দিচ্ছিস তোর বড়লোক বেআইতে বাড়িতে বাস করা মেয়েকে? ও তো এই শাড়ি পরবে না। সত্যি তো, সত্যি তো, সত্যি তো। এখন কি আর ওই সব হাটের শাড়ি পরা ওর সাজে? দিস না, দিস না, দিস না বংশী, দিস না, দিস না বংশী। বাবা কি হলো, থামলে কেন বলো? না রে মা, হঠাৎ করে তোর মায়ের কথাটা মনে পড়ে গেল রে। যাকে ভালো থাকিস রে মা, ভালো থাকিস। চলো কাকা চলো, অনেকটা পথ যেতে হবে। এই ট্রেনটা ফেল করলে যে সারা রাত আর ট্রেন পাবে না। আজকে দিনটা তোমরা থেকে যাও না গো। না রে মা, এই ভালো, তোকে দেখলাম, তুই ভালো আছিস জানলাম, এতেই আমার বুকটা ভরে গেল রে, বুকটা ভরে গেল। চলি বাবা, চলি রে মা, চলি। হ্যাঁ রে মা, তুই মাকা সন্দেশ খেতে বেশি ভালোবাসিস তো, তাই তোর জন্য নয় মাকা সন্দেশটা নিয়ে এসেছি। আর তুই খাবি শুনে নানু ঘোষ বেশি বেশি করে দিয়েছে। খানা খানা মা, আমার চোখের সামনে একটু খানা, এই তো বাবা খাচ্ছি, দেখো, এই তো আমি খাচ্ছি, দেখো বাবা, দেখো আমি খাচ্ছি। চলো কাকা চলো। বাবা
হ্যালো বাবা, আমি পৌঁছে গেছি। তোমরা সব কেমন আছো? ভালো। আর ওইখানে ওয়েদার কেমন আছে? এখানে এমনিতেই রাত এখন। আচ্ছা, তা আচ্ছা। মা কোথায়? তোমাকে চাইছে, আসো আসো। হ্যালো খোকা, হ্যাঁ মা বলো। কেমন আছিস তুই? ভালো, তোমরা কেমন আছো? ভালো। আচ্ছা। ফোনটা দাও তো। হ্যালো, বড়দা বলছি রে। হ্যাঁ বলো বলো বলো। শোন সমরেশ, একটু খবর নে দেখিস তো ওখানে আধুনিক কোয়ালিটির এক্সরে মেশিনের কি দাম আছে। আচ্ছা ঠিক আছে। বৌদি কোথায়? এই তো নে। হ্যালো ঠাকুরপো, হ্যাঁ বলো। শোনো না, ওখানে যদি দারুণ ড্রেস পাও আমার জন্য এনো না গো প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো না, সুন্দরীকে একটু লাইনটা দাও না। বাবা সুন্দরীকে চাইছে। আমাকে দাও, আমাকে দাও। হ্যালো। হ্যাঁ মানে মানে সুন্দরী তো নেই। নেই নেই মানে কোথায় গেছে? হ্যাঁ, সুন্দরী মানে ওর গ্রাম থেকে ওর বাবা এসেছিল। তো সুন্দরী বললো, বাবা আমি কটা দিন বাবার সাথে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে তাহলে। তো অনেকদিন তো বিয়ের পরে যাইনি, আমি পাঠিয়ে দিলাম। ঠিক করিনি? হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো ঠিক করেছো। আচ্ছা ছাড়ছি। আচ্ছা ঠিক আছে। আপনি কি করলেন বাবা? ওর সাথে একবার কথা বলতে দিলেন না? ও আসুক, বলে আপনাদের সবার মুখোশ খুলে দেবো, সব সত্যি ওকে বলে দেবো। শালা আরামজাদি, শালা সব সত্যি কথা বলে দিবি? আরামজাদি, তুই সব সত্যি কথা বলে দিবি? হ্যাঁ মনে হচ্ছে মারা গেছে। এখন কি করবে ড্যাডি? তোমরা এক কাজ কর, তোমরা চলে যাও, বাকি কাজগুলো আমি দেখে নেব। দেখো সব ঠিকঠাক থাকে জানো। তাড়াতাড়ি অফিসে চলুন। কেন কেন? আপনার সাথে দেখা করতে। যে আসুক না কেন, যে আসুক না কেন, এখন কোনো দেখা যাবে না। তুমি এক কাজ করো, এই মেয়েটাকে রাস্তা ধারে ফেলে দিয়ে আসো, যাও। গরিব ঘরের মেয়ে বড় লোকের বৌমা হতে পারে না। হচ্ছে না, নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। হাসপাতাল বেডে নিথর ভাবে অজ্ঞান হয়ে শুয়ে আছে সুন্দরী। কোনো মানুষ যে একটা মেয়ের উপরে এরকম নির্মম ভাবে অত্যাচার করতে পারে, সুন্দরীকে না দেখলে বিশ্বাস করতাম না। কাকাকে এসব কথা একদম বলা যাবে না, একদম না, তাহলে সে কাকা ভেঙে পড়বে। বাতাসি, এই তো বাতাসি, বাতাসি। কমলেশদা, এই যে কমলেশদা, এই সুন্দরী এখন কেমন আছে গো? এখনো জ্ঞান ফেরেনি। তো ডাক্তারবাবু বললো এই যাত্রায় প্রাণে বেঁচে গেছে। ভাগ্যিস তুমি সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে, তাই তুমি সুন্দরীকে হাসপাতালে নিয়ে গেছো। না হলে যে সুন্দরী কি হতো? এই সবের পেছনে তাই আমার ওই শয়তান বাপ। দেখিস এর প্রতিকার আমি করবই। কি কি করবে তুমি? ওই গায়ের বধূ মানে আমার বৌদির ঘোমটা আমি খুলে দেবো। আর তার জন্য তোকে শুধু আমার সাথে একটু নাটক করতে হবে। নাটক? হ্যাঁ কি নাটক। আমার বৌদির জ্ঞান ফেরার পর তুই যাবি আমাদের ওই বাড়িতে, আর সেখানে গিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার আগুন জ্বালবে। ওই ঘোমটা খোলা গায়ের বধূ। ছাড়া সব কটা অপদার্থ। একটা জল জ্যান্ত মেয়ে চোখের সামনে থেকে উধাও হয়ে গেল, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নাটক দেখছি। আমি তো ভাবছি যদি মেয়েটা বেঁচে যায়। শুধু তাই নয় বাবা, শুনলাম তো আজই আপনার সাংবাদিক মেজো ছেলে বিদেশের সব কাজ ছেড়ে বাড়ি আসছে। ওকে কি বলবেন বাবা? বলবো। আমাকে কি বলবে বাবা? তুই কখন এলি? এইমাত্র। কি বলবো, বাড়ির অবস্থা খুব শোচনীয়। কেন, কি হয়েছে কি? কি বলবো সমরেশ, মানুষ ভাবে এক আর হয়ে যায় আরেক। আমাদের ছোট ভাই মানে কমলেশ, ছি 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 ছি। আর তোমায়ও বলি আরি, ওই যে দুম করে সুন্দরীকে বিয়ে করে নিয়ে এলে, বলে দেখবে না, একটু খোঁজ খবর নিলে না। আমি তো তোমাদের কোনো কথাই কিছু বুঝতে পারছি না। তুমি চলে যাবার পর থেকে
ওই সুন্দরী তোমার ছোট ভাই কমলেশের সাথে মেলামেশা আরম্ভ করে। একদিন তো ঘরের মধ্যে দুজনকে এসে বলার নয়, একদম চোখ দিয়ে দেখা যায় না, একদম বিছানাতে। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তুমি বাড়ির সবাইকে জিজ্ঞেস করে নাও। না না বাবা, আমি সুন্দরীর মুখ থেকে সবকিছু শুনবো, জানো, সুন্দরীর মুখ থেকে শুনবো। তাকে আর পাবে কই, সে তো নেই। নেই নেই মানে কোথায় গেছে? তবে আর বলছি কি, কত করে বোঝালাম সমরেশ তোমাকে কত ভালোবাসে, তুমি যদি চলে যাও তাহলে ও কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে, তা শুনলো না? হ্যাঁ, কমলেশের হাত ধরে কটমট করে চলে গেল আর বলল তুমি নাকি অমানুষ। কি 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 ভাবছিস রে? না না, আমি চলি, জানিস, আমি চলি। আমি বলি কি সমরেশ, তুই সুন্দরীর কথা ভুলে যা। হ্যাঁ, সুন্দরীর কথা ভুলে গিয়ে একটা ভালো বিয়ে করো। না না, বিয়ে আমি আর করবো না, জানো, বিয়ে আমি আর করবো না। তোমরা সবাই ঠিক, জানো। এই আদর্শ নিয়ে আর বেঁচে থাকা যায় না। ওই সুন্দরী আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তাই বিয়ে আমি আর করবো না, জানো, বিয়ে আমি আর করবো না, বিয়ে আমি আর করবো না। নিয়ামতে সবই আছে এই পৃথিবীতে, আমি আজ নিয়ামতে সবই আছে এই পৃথিবীতে, আলো ভেবে আধার আমি আপন করে নিলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম, বেহিসাবি মন রাখে না হিসাব, কি চেয়েছি কি যে পেলাম, কবে যে কোথায়। তুমি? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি পেটের দায়ে মেয়ে পাচারের কাজ করতাম, কিন্তু সত্যি কথা বলছি, সেই কাজের পিছনে ছিল স্বদেশ মুখার্জি। স্বদেশ মুখার্জি? হ্যাঁ, তাই তো এসেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে। শিগগির চলুন, আপনার মেয়ের সাথে নাটক করে স্বদেশ বাবু ওকে আবার বোম্বেতে বিক্রি করার প্ল্যানও করেছেন। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিক সময় না গেলে সুন্দরীকে বাঁচানো যাবে না। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। এ কি, তুমি তুমি সেই সুন্দরীর গ্রামের মেয়েটা না? তা এখানে কি চাই? হ্যাঁ, একটা হেস্তনেস্ত করতে চাই। হেস্তনেস্ত? তোমার কথা তো আমি কিছুই মানে বুঝতে পারছি না। কি বলো মামাদি, কথাটা বলতে গেলে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মনে হয় ধরিত্রী মাকে বলি, হে ধরিত্রী, তুমি দুফাক হও, আমি পাতালে চলে যাই। তখন থেকে হিয়ালি না করে বলবে কি হয়েছে? আপনার ছোট ঠাকুরপো মানে ওই কমলেশ আমাকে বিয়ে করবে বলেছিল, প্রেমও করছিল, কিন্তু এখন পাল্টি খাচ্ছে। ওটা আমাদের বংশের একটা কুলাঙ্গা। হ্যাঁ, তবে আর বলছি কি, জেল থেকে বেরোবার পর একটা পার্কে ওর সঙ্গে আমার আলাপ হয়, পরিচয়ও হয়, কিন্তু এখন আর আমাকে পাত্তাই দিচ্ছে না। আর এখন তো জানতে পারলাম যে ও এ বাড়িরই ছেলে, কোন দিল্লির কোটিপতি মেয়ের সঙ্গে এখন প্রেমও করছে। দিল্লির কোটিপতি মেয়ে? হ্যাঁ, দেখতে কমলেশ, নাকি দারুণ। কমলেশ, তোরা এলি? এ কি তোরা? বাবা, অত আদর করে তুমি কমলেশকে কেন ডাকছো বাবা? ও দিল্লির কোটিপতি মেয়েটার জন্য বুঝি? যেখানে বাঘের ভয় সে দেখানেই সন্ধ্যা হয়। ওই মেয়েটার কথা তোকে কে বললো? আমি তুমি? হ্যাঁ, আর শুধু বলিনি, আজ এসেছি ওর সঙ্গে একটা হেস্তনেস্ত করতে। ওকে ওই মেয়েটার সঙ্গে ঘোরা চলবে না, আমায় বিয়ে করতে হবে। হ্যাঁ, একটু জল খাবো। কি রে, তুই এসেছিস? বাবা, দেখছেন না ও জল তেষ্টা পেয়েছে? আমি তোমার জন্য এক্ষুনি জল নিয়ে আসছি, কেমন? শুধু জল নয়, একটু মিষ্টিও এনো। আচ্ছা,
হ্যাঁ রে কমলেশ, তা তুই একা এলি, তোর সাথে সেই দিল্লির কোটিপতি মেয়েটা এলো না? এসেছে। কোথায়? দাঁড়াও, ডাকছি। লাইলা, ও লাইলা। I love you too, darling. তার আগে বলো, কেন তুমি আমাকে ঠকালে? আমাকে আমাকে তোমার বিয়ে করতেই হবে, আমি তোমায় ছাড়বো না। কমল, লাইলা, ওকে 1,10,000 টাকা দিয়ে দাও আর বলো তোমায় ছেড়ে চলে যেতে। তুমি শুধু আমার। ঠিক আছে, 10 লাখ তো দিয়ে দেবো। 10 লাখ? কম হলে আরো 5 লাখ বাড়িয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি তোমায় ছেড়ে দিতে রাজি আছি। একে আমার ভীষণ চেনা লাগছে, গলার শটটাও খুব যেন চেনা। কমল, যেন দেখেছি। ইনি কে? আমার বাবা খুব দয়ালু বিধায়ক। এই তো সেদিন একটা বেকার ছেলে আমার বাবাকে বললো, দাদা আপনার মোবাইল ফোনটা তো সেই, এক কথায় মোবাইল ফোনটা দিয়ে দিল। তাই নাকি? হ্যাঁ, এই যে এখন তুমি আমার বাবাকে বলো, দাদা আপনার ধুতিটা কি সুন্দর, খুলবে দিয়ে দেবে, ভেতরে আন্ডারপ্যান্ট পরে আছে কি খেয়ালই করবে না। এই এই ধুতি চাই না, ধুতি দেবো না। কমল, ইনি কে? আমার বড়দা, খুব বড় ডাক্তার। হ্যালো। হাই। তো তুমি কিন্তু ভারী অসভ্য ডার্লিং। প্রথমবার তোমাদের বাড়ি আসছি, একটু মনে করিয়ে দিতে তো, মিষ্টি আনতাম। খাই না, এরা কেউ মিষ্টি খায় না। আমার বাবার তো আর সুগার, তবে হ্যাঁ আমার বাবা চড় খেতে খুব ভালোবাসে। মাঝে মাঝে কাউকে না পেলে নিজেই নিজের গালে চড় মেরে বসে। এই এই এইসব কি উল্টাপাল্টা কথা বলছিস? এদিকে এসো। যা বলছি খালি মাথা নেড়ে যাও। লাইলার চড় মারাটা আবার মুদ্রা দোষ, আর কেউ যদি চড় না খেতে চায় তাহলে খুব রাগ করে। তাই নাকি? হ্যাঁ। ম্যাডাম, আমার একটা জিনিসই ভালো লাগে, যেটা হচ্ছে চড়। আমার চড় খাওয়াটা ভীষণ ভালো লাগে। ওকে। আর যে স্বেচ্ছায় চড় খেতে চায় তাকে চড় মারতে না আমারও ভীষণ ভালো লাগে। মারবো? মারো। বন্দে মাতরম ভীষণ জোরে লেগেছে। বাবা, লাইলা যখন চড় মারতে ইচ্ছে হচ্ছে, লাইলা তুমি বাবাকে প্রাণ খুলে চড় মারো। বন্দে মাতরম ভীষণ জোরে লেগেছে। আমি যাই। সে কি? আপনার তো শুধু আলাপই হলো না, শুনেছি ওর মুখে যে আপনি নাকি কলকাতায় আর নার্সিং হোম করতে চান। হ্যাঁ, মানে হ্যাঁ। তার জন্য তো অনেক টাকা চাই। আচ্ছা দাদা, এতগুলো টাকা আপনি পাবেন কোথায়? নো প্রবলেম, আমি দেব। কিন্তু কত চাই? 50 লাখ। তার জন্য শুধু আপনাকে একটা কাজ করতে হবে। 50 লাখ? আমি রাজি, কিন্তু কি করতে হবে? কিছু না সেরাম, তোমার বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু কমল তো। ধুর, আগে যদি জানতাম এরকম একটা হ্যান্ডসাম ডাক্তার পাবো, তাহলে কোন শালায় কমলকে ভালোবাসতো। সত্যি? একদম সত্যি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার সব সম্পত্তি তোমার ডার্লিং। আমি রাজি। বেশ, তাহলে এক্ষুনি নিজের বউকে ডেকে বাড়ি থেকে তাড়াও। কমল, তোমার জল। আর জল, বর্দার কাণ্ড দেখো। বলে এবার তোমায় ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবে। কি হয়েছে? আমি কিন্তু তোমার দলে বৌদি, প্রয়োজনে হাতও চালিও। মনে রেখো, আমার সব সম্পত্তি তোমার। এ তো ভালো কেলো চলছে দেখছি। শোনো টিনা, তুমি এক্ষুনি তলপি তড়পা গুটিয়ে এ বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবে, আর তোমাকে আমি ডিভোর্স করছি। মামার বাড়ির আবদার আর কি, কান খুলে শুনে রাখো। এ মুখার্জি বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, আর তোমায়ও ডিভোর্স দেব না। তাহলে অন্য কাউকে খুঁজতে হবে দেখছি। হাল ছেড়ো না বৌদি, হাল ছেড়ো না, নালে কিন্তু তোমার স্বামী গেল। তুমি যাবে কি যাবে না? না, আমি যাব না। টিনা, আমাকে চল। এ তুই কি করলি অমু? বৌমার গায়ে হাত তুললি?
শুধু তুললামই না, আজ থেকে বাড়িতে থাকবে এই লাইলা আর বাপের বাড়ি যাবে এই টিনা। কমল ইনি কে? আমার মা। মা এ হলো। শুনেছি শুনেছি, তোর বাবার মুখে সব শুনেছি। আমার কি সৌভাগ্য, তুমি আজ থেকে এই বাড়িতে থাকবে। বর্দা, মাকে নাচতে বল, ও আবার বুড়িদের নাচ দেখতে খুব ভালোবাসে। সে কি? হ্যাঁ। নাচো মা, তবে নাচো। কি আমি নাচবো? হ্যাঁ মা, আমি আপনার নাচ দেখবো। কথা বাড়িও না মা, নাচো। ড্যাডি, মাকে খুশি করতেই হবে। চুপ শালা, আমার বোন নাচবে? বাবা, আগামী ভোটে তোমার কত টাকা লাগবে? আর সব মিলে 1 কোটি টাকা মতো। লাইলা, বাবার 1 কোটি লাগবে বলছে। পেয়ে যাবে। পেয়ে যাবে বলছে, মাকে নাচতে বলো। দেবে বলেছে? হ্যাঁ। পার্বতী, নাচো বন্দে মাতরম। আচ্ছা লাইলা, তুমি ভালো হিন্দি গান গাইতে পারো না? তুমি তাহলে গাও আর মা নাচ। সুন্দরী তুমি? হ্যাঁ আমি। এবার তোদের বুঝিয়ে দেবো যে বাড়ির লক্ষ্মীর প্রতিমা যদি তোর হাতে ঝাঁপি ফেলে চাবুক তুলে নেয়, তাহলে তোদের মতন পুরুষ মানুষগুলো কি হাল হতে পারে। বড্ড বোকা, বড্ড বোকা তুমি সুন্দরী। এখন যদি তুমি আমার বাবাকে মারো, তাহলে একজন বিধায়ককে মারার অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করবে। আর এই জন্যই বলে মেয়েদের 12 হাত কাপড়েও কাছা হয় না। কাঁচা হয় না না, আমরা কাঁচা দিই না। ওরা জানো, যদি 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় মেয়েরা কাঁচাতেই খরচ করে ফেলবে, তাহলে তোদের মতন কলঙ্কিত কাপুরুষগুলো মুখ লুকানোর জন্য মা বোনেদের মমতার আঁচল পাবে কোত্থেকে? অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি তোমাদের নাটক। আর না সুন্দরী, তুমি তোমার বাবাকে যদি বাঁচাতে চাও, বাইরের ঘরে রতন বসে আছে, এক্ষুনি রতনকে দিয়ে বোম্বে চলে যাও। এই স্বদেশ মুখার্জি, আমি কোথায় যাব তা ঠিক করবো আমি নিজে। যাব এক্ষুনি, তবে মুম্বাইতে নয়, থানাতে তোর মুখোশ খুলে দিতে। সে সুযোগ তো পাবে না সুন্দরী। যা হয়েছে ঠিকই হয়েছে, দুদিন পরে তো তোমাদের ছেড়ে চলে যেতাম। মানে 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 আমি কাউকে আমি বলিনি আমার ব্লাড ক্যান্সার। ভালো মনে রাখি, দেহটা কাজে লাগলো। না, প্রতিশোধ নাও বৌদি, প্রতিশোধ নাও। কুকুর মানুষকে কামড়ায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? বেশ বেশ, আমি একটা শর্ত লাগা ছাড়তে পারি। এক্ষুনি সমস্ত অন্যায় স্বীকার করে আপনি পুলিশের কাছে ধরা দেবেন। আর বাবা, প্রতিজ্ঞা করুন আপনার মতো শ্বশুরদের জন্য যেন আর কোনো মেয়েকে ঘোমটা খোলা গায়ের বধূ হতে না হয়। বাবা, প্রতিজ্ঞা করুন আপনি। বেশ, আমি প্রতিজ্ঞা করলাম। বন্দে মাতরম। মা, দিদি, আজ থেকে আমরা স্বাধীন হলাম। শুধু শুধু তাই নয় মা, তুই হচ্ছিস ঘোমটা পরা গায়ের বধূ। কিন্তু যদি রাবণের দল আবার সীতাকে হরণ করতে আসে, তাহলে তুমি সেই সীতাদের বাঁচাতে আবারও হবে ঘোমটা খোলা